এবার আমরা সবাই জানি যে যে দণ্ডটা নেওয়া হয় সেই পাত্রে সেই দণ্ডেরই একটা লবণের সলিউশন নিতে হয়। তো যেহেতু আমরা জিঙ্ক দণ্ড নিয়েছি, এই লবণ এখানে আমরা নিলাম, জিঙ্ক সালফেট দ্রবণ নিলাম, ঠিক আছে, এবং এইখানে আমরা নিলাম কপার সালফেট দ্রবণ, যেহেতু এখানে কপার দণ্ড নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের বাল্ব এবং এটা একটা হচ্ছে আমাদের সুইচ। প্রথমত আমরা এই জিনিসটা মনে রাখবো, এখানে যে জিঙ্ক সালফেট আছে, এই জিঙ্ক সালফেট আসলে এই দ্রবণে কিন্তু জিঙ্ক সালফেট দ্রবণটা এইভাবে থাকে না। কিভাবে থাকে? 2+ এবং সালফেট 2-। ওকে, এবং কপার সালফেট থাকে কিভাবে? কপার সালফেট থাকে কপার 2+ এবং সালফেট 2- হিসাবে, তাই না? এখানে সালফেট অনেকটা হচ্ছে যে আমাদের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার প্রাক্তনের মতো, যার বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু ইলেকট্রনটা কি নিজের কাছে নিয়েছে, প্লাস এবং সালফেট 2- এইভাবে থাকে। একইভাবে এই পাত্রে কি আছে? এই পাত্রে আছে কপার 2+ এবং কি সালফেট 2-। এবং যেহেতু এই সলিউশনে শুধুমাত্র একটা জিঙ্ক সালফেট অণু নাই, হাজার হাজার কোটি কোটি জিঙ্ক সালফেট অণু আছে, সুতরাং এরকম অনেক আয়ন আছে। ওকে, আমরা দুইটা করে লিখি, এখানে দুইটা জিঙ্ক প্লাস লিখলাম, জিঙ্ক 2+ এবং দুইটা সালফেট আয়ন লিখলাম, ঠিক আছে। সেম ভাবে এখানেও আমরা দুইটা সালফেট আয়ন নিলাম, দুইটা কপার আয়ন নিলাম, মানে আয়নের একটা সমতা বিরাজমান। এখন যখন আমি একটা জিঙ্ক দণ্ড আর একটা কপার দণ্ডকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম, এই সুইচটা যদি আমরা বন্ধ করে দেই বা অন করে দেই তাহলে কি ঘটবে? জিঙ্কও একটা ধাতু, কপারও একটা ধাতু, তাই না? আমরা জানি যদি দুইটা আলাদা সক্রিয়তার ধাতুকে আমরা যদি একসাথে যুক্ত করি, এরকম যদি কোষ বানাই, তাহলে আমরা জানি যে যেটা বেশি সক্রিয় ধাতু সেটা অ্যানোড হিসাবে কাজ করে, অর্থাৎ ইলেকট্রন ছাড়তে চায়, ঠিক আছে, এবং যেটা কম সক্রিয় ধাতু সেটা কি ক্যাথোড হিসাবে কাজ করে, তাই না? আমরা এখানে একটা সক্রিয়তা সিরিজ আমি বানিয়ে রেখেছি, আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক উপরে আছে এবং কপার অনেক নিচে আছে। সো বোঝা যায় জিঙ্কের সক্রিয়তা অবশ্যই কপারের চাইতে বেশি, যে কারণে কি করে জিঙ্ক ইলেকট্রন আগে দান করার চেষ্টা করে, তাই না? তাহলে এখান থেকে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে, এই যে এই জিঙ্ক সালফেট থেকে না, কিন্তু এই জিঙ্ক দণ্ড, এখান থেকে যে জিঙ্ক দণ্ডটা আছে, এই জিঙ্ক দণ্ড কি করতেছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, এবং সেই ইলেকট্রনটা এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যে বারটিকে জ্বালায় দিবে, জ্বালায় দিয়ে এখানে যে দুইটা ইলেকট্রন জমা হবে। এখন একটা সমস্যা হচ্ছে কি, কপার নিজেও একটা ধাতু, তাই না? তো ধাতু তো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। আমি আবারও বলছি, ধাতুরা হচ্ছে বড় লোক, একজন বড় লোক আর একজন বড় লোককে যদি টাকা দান করে, তবে ওই দ্বিতীয় বড় লোক নিজের কাছে সে টাকাটা রাখবে না, সে আশেপাশে ফকির মিসকিন খুঁজে বেড়াবে, তাই না? তো এখানে সেই ঘটনাটাই ঘটবে, এই ইলেকট্রন দুইটা কপার দণ্ডে আসছে, বাট কপার দণ্ড সেটা গ্রহণ করে না, জাস্ট একটা সেল্টার দিছে। ওকে, এবং সে খুঁজতেছে আশেপাশে কোনো ফকির মিসকিন আছে কিনা। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কপার সালফেটের মধ্যে যখন বিচ্ছেদ হয়েছিল, তখন এই কপারের দেখেন একটা ঋণের বোঝা মাথার উপর আছে, 2+, মানে কি দুইটা ইলেকট্রনের কি আছে? ঘাটতি আছে। ওকে, সত্যি তার কিন্তু একটা ড্রিম আছে, তার ড্রিম হচ্ছে যে এই কপারের মতো হওয়া। এই কপার দেখেন স্বাধীন হয়ে আছে, একটা শ্রেণীতে, একটা এলিট শ্রেণীতে আছে, সে আরো ইচ্ছা যে আমি ওর মতো হবো। সেখানে কি ঘটবে দেখেন, ওভারঅল আমি এত কিছু বললাম, তাহলে ফার্স্টলি যে জিঙ্ক ইলেকট্রন দুইটা ত্যাগ করছিল, জিঙ্ক কি করছিল? দুইটা ইলেকট্রন ত্যাগ করছিল, এবং ত্যাগ করার ফলে কি হয়েছিল? জিঙ্ক 2+ হয়েছিল, এবং ওই দুইটা ইলেকট্রন এখানে গিয়ে জমা হওয়ার পর এখান থেকে যে কপার আয়নটা আছে, এই কপার আয়ন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করার জন্য এই দণ্ডে চলে যাবে এবং গ্রহণ করে ফেলবে, তাই না? ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, এবং যখন এই যে দেখেন ঋণের বোঝা মাথায় ছিল, দুইটা ইলেকট্রনের ঘাটতি ছিল, যখন দুইটা ইলেকট্রন পেয়ে গেল তখন কি এই প্লাসকে, এই ইলেকট্রনটাকে নিউট্রাল করে ফেললো এবং কপার সলিড বা কপার ধাতুতে পরিণত হয়ে গেল, তাই না? একটা জিনিস লক্ষ্য করেন তো, এই জিঙ্ক থেকে যে ইলেকট্রন ত্যাগ হয়েছে এটা কোন দণ্ড? এটা হচ্ছে আমাদের অ্যানোড, আর এটাকে আমরা বলি কি ক্যাথোড। কেন এটাকে অ্যানোড বলতেছি আমরা? কারণ এটা বেশি সক্রিয় ধাতু, এবং সাধারণত অ্যানোডে কি হয়? ইলেকট্রন দান হয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে বিক্রিয়াটা হইছে, এই বিক্রিয়াটা যে হইল, এটা কোন দণ্ডে হইছে? অ্যানোডে হইছে না? তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো অ্যানোড তড়িৎদ্বার বিক্রিয়া। অপরদিকে এই যে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করলো কোন দণ্ড থেকে? এই দণ্ড থেকে না, এবং এই দণ্ডে গ্রহণ করার পর এই দণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেহেতু এটা কোন দণ্ডে হইতেছে? ক্যাথোডে হইতেছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো ক্যাথোড
তড়িৎদ্বার বিক্রিয়া। এই যে অ্যানোড আর ক্যাথোডের তড়িৎদ্বারের বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করলাম, কিন্তু কিছু এখানে সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো আমরা একটু দেখব। প্রথম সমস্যা দেখেন, যখন এই যে এইখানে জিঙ্ক দণ্ডে তো হাজার হাজার জিঙ্ক পরমাণু আছে, তাই না? প্রথমে যে জিঙ্ক পরমাণুটা ইলেকট্রন গুলাকে ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সেই জিঙ্ক কি আর এই এলিট শ্রেণীর মধ্যে থাকতে পারবে? ওই নিজেও কি গরিব হয়ে গেছে না? তাহলে কি হবে দেখেন, এইখানে যে ফার্স্টলি ত্যাগ করবে সে কিন্তু এই পাত্রের দ্রবণে চলে আসবে। সাপোজ এখানে প্রথম যে জিঙ্ক আয়নটা, প্রথম যে জিঙ্ক পরমাণুটা এই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ওই কিন্তু আর এখানে থাকবে না, এখান থেকে খসে ধরেন এখানে চলে আসছে, ঠিক আছে? এটা একটু ধরেন একটু জায়গা ক্ষয় হয়ে গেছে। সেম ভাবে এইখানে একটা ঘটনা ঘটতেছে, দেখেন যখন এই কপার যখন এই ইলেকট্রন গ্রহণ করে এই দণ্ডে যে লেগে গেল, ধরেন এই কপারটা ছিল 2+, এই কপার ছিল 2+, যখন দুইটা ইলেকট্রন পাইছে, এই দুইটা ইলেকট্রন যেটা জিঙ্ক ছেড়েছিল, যখন দুইটা ইলেকট্রন পাইছে তখন সে কপার ধাতুতে পরিণত হয়েছে। যখন কপার ধাতুতে পরিণত হয়েছে তখন তার এই কপার এইভাবে তো এই দ্রবণে থাকবে না, এটা তো ফকির মিসকিনের এলাকা। ওই থাকবে কোথায়? এই এলিট শ্রেণীতে থাকবে। তাহলে এই কপার চলে যাবে কোথায়? এখানে চলে যাবে, ধরেন এই জায়গাটাতে কপারটুকু যুক্ত হয়েছে, তাহলে এখানে আর কপার নাই। ওকে, তো এইখানে একটা অসুবিধা হয়ে গেল। এবার দেখেন এই দ্রবণে একটু লক্ষ্য করেন, এখানে জিঙ্ক হয়ে গেছে, জিঙ্ক আয়ন হয়ে গেছে একটা, দুইটা, তিনটা, সালফেট আছে কয়টা? দুইটা। তার মানে কি আয়নের কি সমতা হইলো? এখানে প্লাস আয়ন বেশি হয়ে গেছে না একটা? আবার এইখানেও দেখেন একটা সমস্যা হয়ে গেছে, এখানে কপার ছিল, দেখেন প্রাথমিক অবস্থায় আমরা নিয়েছিলাম দুইটা, কিন্তু এখন আছে একটা, কিন্তু সালফেট আছে দুইটা, ঋণাত্মক আয়ন বেশি হয়ে গেছে। এই ঝামেলাটা যাতে সংশোধন করা যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন তো? সেক্ষেত্রে আমরা একটা সেতু ব্যবহার করতে পারি, যেটাকে বলা হয় লবণ সেতু। কি বলা হয়? সল্ট ব্রিজ বা লবণ সেতু। লবণ সেতু হিসাবে অনেক কিছু ব্যবহার করা যায়, পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায়, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা যায়। আমরা পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম লবণ সেতু হিসাবে, আমরা ব্যবহার করলাম পটাশিয়াম ক্লোরাইড। ওকে, KCl। তো পটাশিয়াম ক্লোরাইড আমরা যে ব্যবহার করতেছি, এখানে হাজার হাজার পটাশিয়াম আছে, হাজার হাজার ক্লোরাইড আছে। চিন্তা করেন যখন এখানে প্লাস আয়ন বেশি হয়ে গেল, ঠিক আছে, তখন কি করে? লবণ সেতুর খেলাটা কিন্তু তখনই, যখন প্লাস আয়ন বেশি হয়ে গেছে, এখানে প্লাস আয়ন দেখতে পাচ্ছি আমরা প্রায় 3টা, মাইনাস আয়ন আছে 2টা, তখন কি হবে? এখান থেকে একটা মাইনাস আয়ন এখানে আসবে, এই দ্রবণে আসবে, এবং এই যে দেখেন Cl মাইনাস আসলো, এবং আসার পর দেখেন এবার মাইনাস আয়নও 3টা হয়ে গেছে। মাইনাস আয়নও কয়টা হয়ে গেছে? 3টা হয়ে গেছে। তাহলে আয়নের একটা সমতা বজায় থাকলো না? যতগুলা প্লাস আছে ততগুলা মাইনাস আছে। সেম ভাবে এখানে কি ঘটবে দেখেন, এখানে মাইনাস আছে 2টা আর প্লাস আছে কয়টা? প্লাস আছে একটা। তাহলে এখানে প্লাসের স্বল্পতা আছে, তাহলে এখানে কি আসবে? প্লাস আয়ন আসবে, অর্থাৎ পটাশিয়াম আসবে। মানে এদিকে যাচ্ছিল আমার কি? ক্লোরিন গেছে, আর এদিকে পটাশিয়াম যাবে। পটাশিয়াম যখন যাবে তখন দেখেন আয়নের সমতা বজায় থাকলো, আবারও 2টা প্লাস 2টা মাইনাস। এখন আপনি বলতে পারেন যে আয়নের সমতা কি দরকার? আয়নের সমতা দরকার, কারণ আয়নের সমতা যদি না করি তাহলে এই বিক্রিয়াটা সচল থাকবে না। ঠিক আছে, এইভাবে দেখেন এখানে যেহেতু হাজার হাজার জিঙ্ক পরমাণু আছে, এখানে আছে হাজার হাজার কি বলে কপার পরমাণু আছে, সেই এই প্রক্রিয়াটা চলতে থাকবে, এবং এক পর্যায়ে কি হবে দেখেন, প্রত্যেকটা জিঙ্ক এমনি এমনি দান করবে ইলেকট্রন, ঠিক আছে, এভাবে দ্রবণে চলে আসবে, আয়নের সমতা বিরাজ থাকবে। তাহলে এখানে দেখেন তো জিঙ্ক এক সময় কি ক্ষয় হয়ে যাবে না? এই দণ্ডটা আস্তে আস্তে কি ক্ষয় হতে শুরু করবে, ঠিক আছে। অপরদিকে দেখেন এখানে কি কপার, এই যে কপার আয়নগুলা যুক্ত হবে, এখানে যুক্ত হতে হতে এক সময় এটা কি মোটা হয়ে যাবে না? কথা বোঝা গেছে? তার মানে এই দণ্ডটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে, এই দণ্ডটা আস্তে আস্তে মোটা হতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত এই দণ্ডটা আছে ততক্ষণ পর্যন্ত এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া চলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমরা গ্যালভানিক কোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। ওকে।